স্বাগতম ভূত এফএমে, যেখানে প্রতিটি গল্প ভয়ের শিহরণ। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকার ভয়ের অনুভূতি পেতে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইটের 122তম এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন। সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আপনাদের পাঠানো দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনা দুটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। আমাদেরকে একজন আজকে ঘটনা পাঠিয়েছেন, যিনি মূলত একজন কওমি অঙ্গনের লোক, অর্থাৎ কওমি মাদ্রাসা অঙ্গনের উনি একজন ব্যক্তি। তো উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনার সাথেও কিন্তু তাবলিগ জামাত, তারপর কওমি অঙ্গনের একটি বিষয় জড়িত রয়েছে। সাধারণত কওমি অঙ্গন থেকে আমরা ঘটনা কম পেয়ে থাকি, তবুও অনেক সম্মানিত লিসেনার কিন্তু রয়েছেন যারা আমাদের ঘটনা শোনেন। বিশেষ করে কওমি মাদ্রাসার অনেক শিক্ষক মণ্ডলী রয়েছেন যারা আমাদের ঘটনাগুলো কিন্তু শুনে থাকেন। শুধু তাই না, এই ঘটনা তাদের ছাত্রদের সাথে যেগুলো শেয়ার করার মতো, অর্থাৎ এগুলো বলার পর তারা কিছু শিখতে পারবে, এ ধরনের ঘটনাগুলো তারা তাদের ছাত্রদের সাথেও কিন্তু আলোচনা করেন। এরকম কিন্তু আমরা একটি মাদ্রাসায় দেখেছি নোয়াখালীতে। আমাদের মডারেটর বদরুজ্জামান রাকিব উনি নোয়াখালীতে গিয়েছিলেন। সেখানে গিয়ে একটি মাদ্রাসায় আতিথেয়তা গ্রহণ করেছিলেন। সেখানকার যিনি সম্মানিত শিক্ষক রয়েছেন, তিনি ওই স্টুডেন্টদের সাথে কথা বলিয়ে দিয়েছেন তার। এমনকি ওখানে গিয়ে আমার সাথে ভিডিও কলেও কথা হয়েছে। আসলে এক অন্যরকমের অনুভূতি ছিল, কারণ কওমি অঙ্গনটা একটু ডিফারেন্ট, কেননা ওনারা কিন্তু অনেক কিছু থেকে নিজেকে বিরত রাখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া যে আফনান দ্য হরর ওয়ার্ল্ড কওমি অঙ্গনের মানুষের মধ্যেও জায়গা করে নিতে পেরেছেন। এটা আমাদের কিন্তু অনেক বড় একটি পাওয়া। আর আজকের একটি ঘটনা কিন্তু কওমি অঙ্গনকে কেন্দ্র করেই, এটাই বলতে হবে যে আসলে কওমি অঙ্গন প্লাস তাবলিগ জামাতের সাথে কিন্তু ঘটনাটির সম্পর্ক রয়েছে। যিনি ঘটনা পাঠিয়েছেন উনি একজন হাফেজ এবং মাওলানাও। আর দ্বিতীয় যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি মূলত আমাদেরকে পাঠিয়েছেন বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে রোমান ভাই। তবে রোমান ভাইয়ের ঘটনা দিয়েই আজকের এপিসোড শুরু করতে চাচ্ছি। রোমান ভাই এই ঘটনাটি সংগ্রহ করেছেন একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের কাছ থেকে। এই রোজার ঈদের পর রোমান ভাই গাজীপুরে ওনার বোনের বাসায় আসার উদ্দেশ্যে ফকিরহাট থেকে বাসে উঠেছেন। ওই বাসে একজন ব্যক্তির সাথে ওনার পরিচয় হয়। এরপর বিভিন্ন কথা প্রসঙ্গে ভয়ের ঘটনার আলোচনা আসে। যেহেতু উনি দীর্ঘদিন পুলিশে চাকরি করেছেন, 2014 সালে এসে উনি অবসরে গিয়েছেন। দীর্ঘ এই চাকরি জীবনে ভয়ের কোনো ঘটনা ঘটেছে কিনা এটা জিজ্ঞেস করলেও উনি চাকরি জীবনে কোনো ভয়ের ঘটনা ঘটেছে কিনা এই বিষয়টা এড়িয়ে যান। তবে ওনার পারিবারিক একটি ঘটনা শেয়ার করেছেন, যেটার সাথে উনি নিজেও বেশ অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছেন। বেশ কিছু বছর আগে মারাত্মক এক দুর্ঘটনার কারণে ওনার পায়ে বেশ ক্ষতি হয়েছে। এরপর থেকে উনি কিছুটা পা টেনে টেনে হাঁটেন, এমনটাই জানিয়েছেন রোমান ভাই। তো চলুন ওই ঘটনায় চলে যাই। ঘটনার শুরুটা অনেক আগে থেকে, 80-র দশকের শেষ দিকে কোনো একটা সময়। তখন উনি সদ্য পুলিশে চাকরিতে ঢুকেছেন, বছরখানেক ভালোই চাকরি করেছেন। এরপর পরিবার থেকে একটি মেয়ে দেখে বিয়ে ঠিক করা হয়। এটা মূলত পারিবারিকভাবেই আয়োজন করা হয়েছিল। উনি আসেন, মেয়ে দেখে পছন্দ করেন, বিয়ে হয়েও যায়। বিয়ের পর বেশ কিছুদিন বাড়িতে থাকেন, তারপর আবার শ্বশুর বাড়ি গিয়েছেন, আবার নিজের বাড়িতে আসছেন, এভাবে বেশ কিছুদিন কেটে যায়। যেহেতু পুলিশের চাকরি, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছুটি কাটানোর পর তাকে যেতেই হবে, ছুটি বাড়ানোর আর কোনো সুযোগ নেই। তো উনি চলে গেছেন বাড়িতে, মানে বাড়ি থেকে আর কি ওনার কর্মস্থলে যাবার অল্প কিছুদিন পরেই চিঠি আসে। তখন কিন্তু এরকম মোবাইল ফোনের ব্যবস্থা ছিল না। আর একটা ব্যাপার হচ্ছে, যে সমস্ত থানাগুলো একদম প্রত্যন্ত জায়গায়, সেখানে কিন্তু টেলিফোন ব্যবস্থাও বেশ দুর্বল ছিল।
ওই সময় প্রেক্ষাপটে অধিকাংশ সময় দেখা যেত যে একটু আবহাওয়া খারাপ হলে টেলিফোনও কাজ করতো না, এমন একটা অবস্থা। ওই সময় চিঠির উপরই কিন্তু তাদেরকে নির্ভর করতে হতো, বিশেষ করে পারিবারিকভাবে যোগাযোগের ক্ষেত্রে। এমনি অফিস টু অফিস যোগাযোগের ক্ষেত্রে তারা ভিন্ন ধরনের নেটওয়ার্ক ব্যবহার করতেন। ওনার কাছে চিঠি আসে যে ওনাকে বাড়িতে যেতে হবে, ওনার মা খুব অসুস্থ। তো এই যে যার কথা বলছি, ওনার নাম হচ্ছে এনামুল। তো এই এনামুল যিনি, ওনার বাড়ি কিন্তু বাগেরহাট জেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামে। তো উনি বাড়িতে যাবেন, জানালেন যে মা অসুস্থ। এরপর থানার ওসি সাহেব উনি ছুটি দিয়ে দিলেন। বাড়িতে এসে দেখা গেল ওনার মায়ের হাতে ব্যান্ডেজ করা, মানে হাত ভেঙে গেছে। ওখানে ওনার চাচিও ছিল। উনি এসে জিজ্ঞেস করছেন, কি ব্যাপার মা, তোমার হাত ভাঙলো কিভাবে? তখন চাচি বলছেন যে তোর বউ হাত ভাঙছে। এটা শোনার সাথে সাথে যে কোনো ছেলের তো মেজাজ বিগড়ে যাবে। তখন উনি ওই সময় ওনার স্ত্রীকে মারধর করার জন্য এগিয়ে গেছেন। তখন আবার ওনার মা বোঝাই, থাম থাম, ও হাত ভাঙে নাই, তোর চাচি যেটা বলতেছে এটা ভুল বলতেছে, সে বুঝতে পারে নাই, যা তুই ঘরে যা, পরে তোর সাথে কথা বলতেছি। তো উনি ঘরে গেছেন, ওনার স্ত্রীও ওনার সাথে সাথে ঘরে ঢুকেছেন। এদিকে ওনার স্ত্রীর প্রতি কিন্তু ওনার প্রচন্ড রাগ, তার মাকে মেরে হাত ভেঙে দিয়েছে। এটা কি আসলে কম কথা? এটা বড় ধরনের একটা গর্হিত অপরাধ। এদিকে রাগে ওনার স্ত্রীর সাথে উনি কথাই বলছেন না। ওনার স্ত্রী বলছেন যে বিশ্বাস করো, আমি তোমার মায়ের হাত ভাঙিনি। উনি কোনো উত্তর দিচ্ছেন না, মানে অর্থাৎ এই যে আমাদের এনামুল সাহেব যিনি, উনি কোনো উত্তর দিচ্ছেন না, চুপচাপ আছেন। রাগে মানে ফোঁস করতেছেন, যেহেতু ওনার মা নিষেধ করছেন কিছু বলতে, কিছু বলতেছেন না আর কি। তো এরপর বিশ্রাম নিয়ে ওনার মায়ের কাছে উনি আসেন। আসার পর ওনার মা এনামুল সাহেবকে বলতেছেন যে দেখ বাবা, তোর বউয়ের সাথে মনে হয় কিছু একটা আছে। তখন উনি বলতেছেন কি আছে? তখন ওনার মা বেশ কিছু কথা বলতে থাকেন। তা হচ্ছে যে মাঝে মাঝেই এই এনামুল সাহেবের স্ত্রীর ঘর থেকে ফিস আওয়াজ আসে। ফিস আওয়াজ আসে, মনে হচ্ছে যে উনি কথা বলছেন, তবে শুধু একজনের কথাই শোনা যায়, অন্যজনের কথা শোনা যায় না। মানে দুজনের কথা যে শোনা যায় বিষয়টা এরকম না। তো একদিন উনি গিয়েছেন আর কি ওই রুমের কাছে, কার সাথে কথা বলে, শুধু একজনের কথাই শোনা যায়। তো উনি বাড়ি থেকে জিজ্ঞেস করছেন যে এই তুমি কার সাথে কথা বলো? তো উনি কোনো উত্তর দেন না। আবার জিজ্ঞেস করলে বলছেন না, কারোর সাথে না তো। এরপর আর একটা দিন উনি দেখেন যে উনি ওয়াশরুমে গিয়েছিলেন। তো ওয়াশরুম থেকে যখন ঘরে ফিরছিলেন, গ্রামের ওয়াশরুম ঘরের বাইরেই, তো যখন ফিরছিলেন তখন দেখেন যে এনামুল সাহেবের স্ত্রীর যে রুমটা, ওই রুমের ভেতরে মনে হচ্ছে একটা ধোয়ার মতো কিছু একটা দরজা দিয়ে ঢুকে গেল। ঢোকার পরই ওই ঘর থেকে কথার আওয়াজ ভেসে আসছে। একজন কথা বলছে, কিন্তু দুইজন না। এরপর আবার উনি কাছাকাছি গিয়ে শোনার চেষ্টা করছেন কি বলে, কিন্তু কি যে বলছে এটা বোঝা যাচ্ছে না। তখন উনি জানালা দিয়ে একটু উকি দিয়েছেন, দেখা গেল একটা বিড়াল বসে আছে ওনার স্ত্রীর পাশাপাশি। এই বিড়াল আবার তাকিয়েছে এনামুল সাহেবের মায়ের দিকে। যখন তাকিয়েছে তখন বিড়ালটা কি করলো, একটা লাফ দিল কোনো একটা বেড়া বা অন্য কোনো সাইডে, মনে হয় লাফ দিয়েই মিলিয়ে গেল। তখন আবার এই যে যিনি এনামুল সাহেবের মা, উনি তখন ওনার ছেলের বউকে জিজ্ঞেস করছেন এই এটা কি ছিল? তখন বলছেন কই মা, না তো, এটা তো কিছু ছিল না। এভাবে উনি এড়িয়েছেন আর কি। তো যখন বোঝা গেল যে আসলে এখানে কোনো একটা প্যারানরমাল বিষয় ঘটছে, এরপর এই যে এনামুল সাহেবের মা এবং এনামুল সাহেবের বাবা দুজন মিলে পরামর্শ করে আসলে কি করা যায়, বাড়িতে তো এই ধরনের একটা ভুতুরে সমস্যা হচ্ছে, এটা তো আস্তে আস্তে বাড়তে পারে, বাড়ির সদস্যদের ক্ষতি হতে পারে। তখন ওনারা সিদ্ধান্ত নিলেন যে একজন হুজুরের কাছে যাবেন। এদিকে এনামুল সাহেবের বাবার ব্যস্ততা থাকার কারণে এনামুল সাহেবের মাই একজন হুজুরের কাছে যান, কে সব কথা খুলে বলেন। হুজুর বলেন স্যার ঠিক আছে, আপনি একদিন পরে আসেন, দেখি কোনো তথ্য আমি সংগ্রহ করতে পারি কিনা। তো ওই হুজুরের বাসা থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পর রাতই নেমে গেছে। তো বাড়ির খুব কাছাকাছি চলে আসছেন উনি। হঠাৎ করে দেখতে পান যে ওনার ছেলের বউ দাঁড়িয়ে আছে, অর্থাৎ এই এনামুল সাহেবের স্ত্রী রাস্তার উপর দাঁড়িয়ে আছে। বলতেছে যে কি মা,
আপনাদের কি আমরা কোনো কোনো ক্ষতি করছি নাকি? কোনো ক্ষতি তো করি নাই, তা হুজুরের বাসায় গেছিলেন কেন? তখন থতমত খেয়ে যান এই এনামুল সাহেবের মা। তখন বলতেছেন যে না, আমরা তো হুজুরের বাসায় যাই নাই, এরকম কথা বলতেছেন আর কি। তখন কি করছে, খপ করে ওনার হাত চেপে ধরছে। হাত চেপে ধরার সাথে সাথে উনি ফিল করছেন যে এমন শক্ত হাত আর এমন ভাবে চেপে ধরেছে, মনে হচ্ছে ওই জায়গায় হাড় এখনই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। উনি অনেক কষ্টে হাতটা ছুটিয়ে, মানে হাত মুচড়িয়ে ছুটিয়ে ঘরের দিকে দিয়েছেন দৌড়। আর তখনই হয় কি, এই যে এনামুল সাহেবের স্ত্রী যিনি, উনি নাকি হাত লম্বা করে দিয়েছেন, লম্বা করে আবার হাত চেপে ধরেছেন। যখন হাত চেপে ধরেছেন, এবারও তো উনি নিজের হাত মুচড়িয়ে ছুটানোর চেষ্টা করছেন। একটা পর্যায়ে হাত ছুটিয়েও ফেলেন। তবে উনি খেয়াল করলেন হাতের কবজি যেটা, এই কবজি থেকে খুলে এসেছে হাত। হাত কিন্তু চেপেই ধরে রেখেছে, কিন্তু কবজি থেকে খুলে এসেছে। উনি এই অবস্থাতেই ছুটে চলে যাচ্ছেন। আর এই যে যে ঘটনা, এই ঘটনা দূর থেকে হঠাৎ করে চোখে পড়ে যায় এই এনামুল সাহেবের চাচির। উনি দূর থেকে দেখছেন যে এনামুল সাহেবের স্ত্রী তার শাশুড়ির সাথে ধস্তাধস্তি করতেছে। এদিকে এনামুল সাহেবের মা যিনি, উনি তো বুঝতে পারছেন যে এইটা তো তার ছেলের বউ না, এটা অন্য কিছু। উনি তো দ্রুত ঘরে চলে আসছেন। তবে এর মধ্যেই ওই হাতটা ভ্যানিশ হয়ে যায়। ওই যে চেপে ধরেছিল, এই কারণে মূলত ওই চেপে ধরা অংশে হাতটা ভেঙে গিয়েছে, এটাই মূলত কারণ। তো ওই যে চাচি, উনি তো দেখেছেন এই ঘটনা। এখন এই যে ভিতরে এত ঘটনা হয়েছে, এটা কিন্তু এনামুল সাহেবের মা, উনি ওই চাচিকে বলেন নাই, যার কারণে তার একটা বদ্ধমূল ধারণা হয়েছে এই শাশুড়ির হাত ভেঙেছে ছেলের বউ। এটাই মূলত এনামুল সাহেবকে বলেছেন। তো এনামুল সাহেব যখন সব কথা শুনলেন, উনি বুঝতে পারলেন এখানে কোনো ঝামেলা আছে। এরপর ওনার স্ত্রীকে বললেন যে তুমি আমাকে সব কথা খুলে বলো, কোনো সমস্যা হয়েছে কিনা বা তোমার সাথে কিছু আছে কিনা। ওনার স্ত্রী বিষয়টা এড়িয়ে চলেন। এরপর শ্বশুর শাশুড়ির সাথেও কথা বলেন, তারাও বিষয়টা এড়িয়ে যান। এর মধ্যে ঘটে আর একটা ঘটনা। এনামুল সাহেব তো ছুটিতে বাড়িতে আসছেন, উনি শুয়ে আছেন। হঠাৎ করে উনি দেখেন যে গভীর রাতে মনে হলো ঘরের দরজা ভেদ করে একটা ধোঁয়া ঢুকলো। ধোঁয়া ঢুকে সোজা খাটের নিচে চলে গেল। তখন উনি চিন্তা করলেন যে খাটের নিচে জিনিসটা কি গেল। যেহেতু পুলিশের চাকরি করতেন, সাহস একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তো উনি চিন্তা করে যাই একটু উকি দিয়ে দেখি। যখন এই চিন্তা করেছেন, হঠাৎ করে রাজ্যের ঘুম এসে ওনার চোখে লাগে, সাথে সাথে উনি ঘুমিয়ে যান। যে কয়েকদিন উনি বাড়িতে ছিলেন, উনি এমন ভাবে ঘুমাতেন, রাতের বেলা মারাত্মক ঘুম আসতো, আর বেলা 12টা-1টা পর্যন্ত উনি ঘুমাতেন। এরকম ঘুম কিন্তু ওনার ছিল না, কারণ পুলিশের চাকরিতে নাইট ডিউটি করতে হয়, তারপর বিভিন্ন সময় ডিউটি করতে হয়। এত ঘুম হলে তো বিপদ। এরপর তো উনি আবার ওনার কর্মস্থলে চলে গিয়েছেন। এইভাবে প্রায় 6 মাস কেটে যায়। তবে বাড়িতে ওই ধরনের কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি এই একটা ঘটনার পর, বিশেষ করে যে ওনার মায়ের হাত ভেঙে গিয়েছে। এছাড়া কিন্তু টুকটাক যেই সমস্যাগুলো হচ্ছিল, এগুলো নিয়ে যদি কথা বলা যায় তো অনেক কথাই বলা যাবে, আমরা সেগুলোতে যাব না। তো এদিকে হয় কি, এনামুল সাহেব খবর পেলেন যে ওনার স্ত্রী ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে পারেন না, তার ঘুমও হয় না ভালো। নিজের পরিবারের এই কথা শোনার পর স্বাভাবিকভাবেই, নতুন বিয়ে করেছেন, তার মনটা তো খুব খারাপ থাকে। তখন ওনার এক কলিগের সাথে কথা বলেন। তখন কিন্তু এই এনামুল সাহেব কুমিল্লার এই সাইডে কোন একটা থানাতে কর্মরত ছিলেন। তখন এক কলিগ বলেন যে এইখানে একটা জায়গা রয়েছে, কুমিল্লার যে দেবিদার থানা রয়েছে, এই দেবিদার থানার বারেরা নামক একটা জায়গা রয়েছে, ওইখানে একজন হুজুর রয়েছে, ওনার কাছে যান, আশা করা যায় আল্লাহ চাইলে তো ইনশাল্লাহ সমাধান হবে। আর ওই কলিগ বলেন যে ওনার পরিবারের একটা বড় ধরনের সমস্যা আল্লাহর রহমতে ওই হুজুরের মাধ্যমে আল্লাহ ক্ষমা করেছেন বা আল্লাহ সমাধান করেছেন আর কি। তখন ওই কলিগের কাছ থেকে ঠিকানা নিয়ে সেই হুজুরের সাথে গিয়ে কথা বলেন। হুজুর বিস্তারিত সবকিছু শোনেন, কিছু নাম ঠিকানা লিখে রাখেন। উনি বলেন আপনি 7 দিন পরে আসেন, দেখি আমি কোনো কিছু জানাতে পারি কিনা। 7 দিন পরে যখন এনামুল সাহেব ওই হুজুরের কাছে গিয়েছেন, হুজুর এক অদ্ভুত তথ্য দেয়। হুজুর বলেন যে আপনার স্ত্রী তো সব জানে যে আপনার স্ত্রীর সাথে কে থাকে,
আর মূলত আপনার স্ত্রীকে বেশ কিছু কথা বলতে বারণ করা হয়েছে, এই জন্যই সে বলে না। আর আপনার শ্বশুর শাশুড়িও জানে, আপনি আপনার শ্বশুর শাশুড়ির কাছ থেকেও বিস্তারিত জানতে পারেন। এখন এনামুল সাহেব বলছেন যে যেহেতু আপনার কাছে আসছি, আপনি যতটুকু জানেন আমাদেরকে বলেন। তখন এই হুজুর বলতে থাকেন যে এই যে এনামুল সাহেবের স্ত্রী, তার বয়স যখন 3 মাস, তখন নাকি এক জিনের নজর পড়ে ওনার উপরে। তখন এই বাচ্চাটিকে চুরি করার জন্য বিভিন্ন ধরনের পায়তারা সে করতে থাকে। কিন্তু ওই জিনটা এনামুল সাহেবের শ্বশুর বাড়ির যেই সীমানা, এই সীমানার মধ্যে ঢুকতেই পারেনি। কেননা ওখানে ওদের থেকেও শক্তিশালী কয়েকটা জিন বহু বছর ধরে বসবাস করছিল। এরা ছিল খুবই ভালো জিন, এদের বয়সও অনেক হয়েছিল, আর তাদের একটা নাতনিও ছিল। মানে তারা পারিবারিকভাবে ওখানে বসবাস করত। তবে তাদের একটা সমস্যা ছিল, এই যে বয়স্ক জিন, এদের মূল আবাসস্থল হচ্ছে পাকিস্তানের কোনো একটা জায়গায়। এই জিনের মা বাবাকে এক তান্ত্রিক নাকি আটক করেছিল, আর এরপরে এদেরকে আটক করার চেষ্টা করে তারা ওখান থেকে পালিয়ে আসে। তাই এমন করে বেশ অনেকগুলো বছর কেটে গিয়েছে। মূলত এরা যেহেতু এখানে এসেছে, এখানে থাকে, এই পরিবারের কোনো ক্ষয়ক্ষতি তারা হতে দেয় না। এই কারণেই ওই দুষ্টু জিনটা কোনোভাবেই এই এনামুল সাহেবের স্ত্রীর বড় ধরনের কোনো ক্ষতি করতে পারেনি। তবে মাঝে মাঝে কিছু সমস্যা করে। সেটা কেমন? সেটা হচ্ছে এই যে জিনটা, সে মাঝে মাঝে তার মা বাবাকে উদ্ধার করার জন্য বিভিন্ন আলেমদের শরণাপন্ন হয়, তাদের সাথে কথা বলতে চায়। তখন কিন্তু একটা গ্যাপ তৈরি হয়ে যায় এখানে। এই সুযোগে এরা ক্ষতি করার চেষ্টা করে। এমনই একটা সময়ে এই এনামুল সাহেবের স্ত্রীর বয়স যখন 8 বছর, তখন নাকি আসর করেছিল। তখন তারা একজন হুজুরের কাছে যান। হুজুরের কাছে যাওয়ার পর ওই হুজুর এতটাই রাগী, উনি ওই যে জিন হাজির করে যাবি কিনা বল, কি দিলে যাবি, এই ধরনের কথাবার্তা বলতে পছন্দ করেন না। উনি হাজির করেই নাকি মেরে ফেলেন। এটা তার একটা অভ্যাস ছিল, যার কারণে কোনো জিন যদি টের পেত যে ওই হুজুরের কাছে যাচ্ছে, সাথে সাথে তার সব ধরনের আসর কেটে দিয়ে সে ওখান থেকে পালাতো। কারণ আসর যদি থেকে যায়, ওটা ধরে কিন্তু টান দিলে ওই জিন আসতে বাধ্য হয়। সব ধরনের আসর কেটে দিয়ে সেই জিন তো পালায়। এখন এই জিন বুঝতে পারে নাই যে কার কাছে যাচ্ছে। ওখানে যাওয়ার পর ওই হুজুর যেটা করেন, ওইটাকে ধরে নিয়ে সাথে সাথে ওটাকে শেষ করে দেন। এখন হয় কি, এই জিনের যারা আত্মীয় স্বজন ছিল, এরা তো ক্ষিপ্ত হয়। ক্ষিপ্ত হয়ে ওই বাড়ির চতুর্দিকে অবস্থান নেয়, কিন্তু বাড়ির ভেতর তো সহজে ঢুকতে পারে না, কারণ ওই যে ভালো জিনের একটা প্রভাব ওখানে ছিল। হুজুর কিন্তু বুঝতে পেরেছিলেন যে এরকম একটা সমস্যা হতে পারে। এই কারণে ওই বাড়ির চতুর্দিকে এমন একটা বন্ধনী দিয়েছিলেন, ভালো জিনেরা সেখানে থাকতে পারবে, কিন্তু দুষ্টু জিনেরা এখানে আসতে পারবে না। মূলত ওই যে দুষ্টু জিন, সে সুযোগ পেলেই এনামুল সাহেবের স্ত্রীকে ক্ষতি করার জন্য চলে আসে। ওই যে যেই সন্ধ্যার পর এনামুল সাহেবের মাকে আক্রমণ করে, এটা মূলত ভালো জিন ছিল না, ওই দুষ্টু জিন ছিল। সে ইচ্ছাকৃতভাবে এই কাজটি করে যাতে করে তার সংসারটা নষ্ট হয়ে যায়, যাতে করে সে আবার বাড়িতে চলে যায়, তার সবসময় একটা অশান্তি লেগে থাকে, যাতে তার স্বামী দেখতে না পারে। স্বামী যদি বোঝে যে তার স্ত্রী তার মাকে মেরেছে, তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না? তো মূলত ভালো জিনেরা মাঝে মাঝেই এসে কথা বলে এই এনামুল সাহেবের স্ত্রীর সাথে, আর তাকে নানা ভাই বলে সম্বোধন করেন আর কি। স্বপ্নে হোক বা সশরীরে হোক বিভিন্ন আমল শিখিয়ে দেন, যাতে করে খারাপ জিনেরা তার কোনো ক্ষতি করতে না পারে। তো তার স্ত্রী সম্পূর্ণরূপে নিরাপদ, আর ওই জিনটাও পালিয়েছে, এখন আর কোনো সমস্যা নাই। তবে আর একটা বিষয়, সেটা হচ্ছে যে অন্য কোনো হুজুরের কাছে ওনার স্ত্রীকে নিয়ে যেতে নিষেধ করেন। বলেন যে এতে খারাপ হবে, দেখা যাবে সেই হুজুর না বুঝে এমন কিছু করে ফেলবে, যাতে করে ওই ভালো জিনেরা তার কাছে আসতে পারবে না। যদি ভালো জিনেরা তার কাছে আসতে না পারে, তাহলে যে কোনো মূল্যে খারাপ জিনেরা আপনার স্ত্রীর উপর আক্রমণ করবেই। এই জন্য আপনারা আর কোনো হুজুরের কাছে এই বিষয় নিয়ে যাবার দরকার নেই বা যাওয়ার চেষ্টা করবেন না। এরপর এনামুল সাহেব ওনার শ্বশুর শাশুড়ির সাথে পরে কথা বলেছিলেন। তারাও বলেছেন হ্যাঁ, এরকম একটা বিষয় আছে, আমরা কোনো হুজুরের কাছে যাই না, কারণ এগুলো নিয়ে খুব বেশি সমস্যা আমাদের হয় না।
তো যাই হোক, এর বছরখানেক পর এনামুল সাহেব বদলি হয়ে খুলনার 13 খাদা এলাকাতে চলে আসেন আর কি। এদিকে বিয়ের 4 বছর হয়ে গেছে, একটা কন্যা সন্তান হয়। এদিকে একবার হয় কি, ওই 13 খাদা থেকে উনি যাত্রাপুর নেমেছেন আর কি, মূলত যেখানে ওনার মূল বাড়ি আর কি, মূল বাড়ি। তো ওখানে যে যাবেন, রাত 10টার কিছু একটা বেশি সময় হয়েছে আর কি। সময় তো অনেক আগের, তখন তো এরকম এত ইলেকট্রিসিটি আশেপাশে ছিল না। তো ওনার যে গ্রাম, এই গ্রামের যেই অংশে ওনার বাড়ি, সেই অংশটার নাম হচ্ছে বাদামঘাট। যাত্রাপুর নেমে ওনার বাড়ি যেতে 1 কিলোমিটার এরকম একটা পথ, মানে মেঠো পথ দিয়ে ওনাকে হাঁটতে হবে। ভ্যান না পাওয়ার কারণে হাঁটছেন। যাত্রাপুর বাজার পার হয়ে একটা জায়গা রয়েছে যেখানে হিন্দু সম্প্রদায়ের রথ রাখার একটা ঘর রয়েছে। তো ওই দিক দিয়ে যাচ্ছেন, এটা এক পাশে, আর অন্য পাশে নদী রয়েছে। তো উনি যাচ্ছেন যাচ্ছেন, রাস্তায় কোনো লোকজন নেই। হঠাৎ করে খেয়াল করেন ওনার সামনে সাদা শাড়ি পরা একটা মহিলা কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। যেহেতু উনি পুলিশের চাকরি করেন, সাহস তো একটু বেশি। তো ওই মহিলাকে দেখে চিন্তা করেন যে এইটা এত রাতের বেলা এখানে কি করে। উনি কিন্তু অন্য কোনো কিছু ভাবেন নাই। হঠাৎ করে ওই মহিলা দূর থেকে বলে ওঠে, কিরে নামুল, আজকে তো পাইছি তোরে, দেখ তোকে কি করি। শুধু এইটুকু বলেছে। সাথে সাথে এনামুল সাহেব খেয়াল করছেন যে মনে হলো ওই জিনটা ভয় দেখাতে এসেছে এনামুল সাহেবকে, এখন ওই জিনটাই ভয় পাচ্ছে। মনে হচ্ছে যে ওই জিনটা এমন কিছু দেখেছে, ভয়ে তার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। সে এক দৌড়ে ওই রাস্তা থেকে নেমে নদীর ঢাল বেয়ে নদীর পানির উপর দিয়ে হেঁটে হেঁটে দৌড়ানো শুরু করেছে। প্রথমে হেঁটে হেঁটে নেমেছে, এরপর পানির উপর দিয়ে দৌড় শুরু করেছে। এখন কি যে দেখলো, হঠাৎ করে কেন ভয় পেল, এটা তো এনামুল সাহেব বুঝতে পারছেন না। সমস্যাটা হয়েছে কি, ওই জিনের ভয় পাওয়া দেখে এনামুল সাহেব নিজেই ভয় পেয়েছেন যে জিন কেন ভয় পাইল, ঘটনাটা কি। এমন সময় পেছন থেকে একটা গম্ভীর গলায় কে যেন বলে ওঠে, এনামুল সামনে আগা, পকেটে তো সিগারেট আছে, সিগারেট কিন্তু ধরাবি না, আর পেছন দিকে তাকাবি না, যা সোজা আগা, আমি তোর পেছনে আসি। এদিকে এনামুল সাহেব চিন্তা করতেছেন যে কে রে, কে কথা বলে। উনি যেই না ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকাবেন, ধপাস করে ওনার পিঠের উপরে শক্ত হাতের একটা থাপ্পড় খেয়ে ফেলছেন। তখন ওই গম্ভীর কণ্ঠে আবার বলে ওঠে, এই বললাম না পেছন দিকে তাকাবি না, যা সোজা বাড়ির দিকে যা, আমি আসি, ভয় নাই। উনি আগাচ্ছেন, পেছন থেকে মাঝে মাঝে বলে, এই ভয় নাই কিন্তু আমি আছি। উনি আবার চিন্তা করেন যে আসলে কে রে কথা বলে, একটু ঘুরে তাকাই না। মানে যখন উনি চিন্তা করে ঘাটটা সামান্য একটু ঘোরাতে যান, আর সাথে সাথে পিঠের উপর ধরাম করে একটা চর বসিয়ে দেয়। এরপর উনি আর তাকান না। এরকম প্রায় 9 থেকে 10 বার হয়েছে। উনি পেছন দিকে তাকাবেন তাকাবেন, এমন সময় ধাপ করে পিঠের উপরে চর বসিয়ে দিয়েছে। উনি আর তাকান না। পেছন থেকে মাঝে মাঝে কিছু কথা বলে ভয় কাটানোর জন্য, এই ভয় নাই, তোর কোনো ভয় নাই, যা সোজা বাড়ির দিকে যেতে থাক, যেটা আসছিল ওটা আমাকে দেখেই পালাইছে। তো এরকম কথা বলতে বলতে একটা সময় বাড়ির কাছাকাছি এসে বলে, যা এখন সোজা চলে যা, আর এখন পেছন দিকে তাকালেও আমাকে আর দেখবি না। এরপর উনি পেছন দিকে এসে তাকান, তাকে কাউকে দেখতে পান না। তবে তাকাতে ভয় লাগছিল যে আবার তাকাবো, আবার না জানি অদৃশ্য একটা চর এসে লাগে শরীরে। যাই হোক, উনি ঘরের ভিতরে চলে যান। যাওয়ার পর দেখেন যে ওনার স্ত্রী মিটমিট করে হাসছে। তখন ওনার স্ত্রী বলছে, কি নানার সাথে কথা হয়েছিল, ব্যথা পাইছো নাকি চর খেয়ে? এ কথা শোনার পর কিছুটা একটু বিরক্তই হয়েছে এনামুল সাহেব। তখন বলছে, আচ্ছা তুমি আমাকে সব কথা খুলে বলো না কেন, আমি তো তোমার স্বামী, আমার তো জানার অধিকার আছে, ঘটনাটা কি, আমাকে বলো ঘটনাটা কি। তখন ওনার স্ত্রী মৃদু হেসে বলছে, আচ্ছা ঠিক আছে, নানাকে জিজ্ঞেস করে যতটুকু বলার অনুমতি পাওয়া যায় আমি ততটুকুই বলবো। ওই রাত তো ওভাবেই চলে যায়। এর কয়েকদিন পর এনামুল সাহেব ছুটি শেষে আবার চলে গিয়েছেন চাকরিতে। এক রাতে কারো ডাকে ওনার ঘুম ভেঙে যায়। উনি দেখেন যে ওনার পাশে সাদা জুব্বা পরা একটা লোক দাঁড়িয়ে আছে। ঘরের মধ্যে অন্ধকার, কিন্তু মনে হচ্ছে তার শরীর থেকে এক ধরনের সাদা মৃদু আলো বের হচ্ছে, তাই তাকে স্পষ্ট দেখা যাচ্ছে। এটা দেখার সাথে সাথে এনামুল সাহেব তো খুব ভয় পেয়ে যান। খুব সুন্দরভাবেই, কোনো গম্ভীর কণ্ঠ না, একদম স্বাভাবিকভাবেই তাকে বলে ওঠে, বাবা ভয় পেও না, ক্ষতি করার জন্য আসিনি। তুমি তো বুঝতে পেরেছো যে আমি কি, আমি তো মানুষ না, আমি তোমার স্ত্রীর সম্পর্কে নানা হই। সে আমাকে নানা বলে ডাকে, আমার কথা তোমাকে বলেছে, আর ওই যে সেদিন রাতের বেলা আমি তোমার পিছনে ছিলাম। তবে তোমাকে আমি বেশ কিছু কথা বলবো, এইগুলো খুব বেশি জরুরত না হলে বা খুব বেশি জরুরি না হলে কাউকে বলার দরকার নাই, আপাতত কাউকে বলো না।
তো এরপর বিভিন্ন ধরনের কথা হয়, পারিবারিক বিভিন্ন ধরনের কথা হয়, এভাবে মাঝে মাঝে আসে। এর ভিতরে এনামুল সাহেবের বাবাও মারা গিয়েছেন, এভাবে দিন চলছে। একবার হয় কি, এক রাতে ওই যে জিন নানা রুমে আসছেন। ওই দিন এনামুল সাহেবের স্ত্রী এবং এনামুল সাহেব দুজনই একই ঘরে ছিলেন, কারণ ওনার স্ত্রীকে আবার মাঝে মাঝেই বাড়িতে রেখে ওনাকে চলে আসতে হতো থানায়। তারপর দেখা যাচ্ছে যেখানে বাসা নিয়েছেন মাঝে মাঝেই নাইট ডিউটি বাইরে করতে হয়, থানার যে ব্যারাক থাকে সেখানে থাকতে হয়। পুলিশের চাকরিতে তো এই ধরনের বিষয়গুলো থাকেই। এক রাত্রে আসেন, আসার পর দেখা গেল যে উনি মন বেশ খারাপ করেই আছেন। তখন ওনার স্ত্রী বলছেন, কি নানা ভাই, আপনার মন খারাপ লাগছে কেন? তখন উনি বলতে থাকেন যে আমার মেয়ে এবং তার স্বামীকে যে তান্ত্রিক বন্দি করে রেখেছিল সে কিছুদিন আগে মারা যায়। মারা যাওয়ার পর এক আলেম ব্যক্তির সাথে আমি কথা বলি, তার প্রচেষ্টায়, তার ছাত্র যারা ছিলেন আর কি, তাদের মাধ্যমে আল্লাহর রহমতে আমার মেয়ের স্বামী সহ আরো যারা বন্দী হয়েছিল এত বছর, তাদেরকে আলহামদুলিল্লাহ মুক্ত করা গেছে। এখন এটা তো না হয় হলো, এটা আমাদের জন্য একটা খুশির সংবাদ। তবে তোমাদেরকে একটা অনুরোধ করতে আসছি, জানি না রাখবা কিনা, তবে রাখলে খুব খুশি হব। সেটা কি? মূলত এই অনুরোধটা ছিল হচ্ছে এই এনামুল সাহেবের কাছে। এনামুল সাহেব বলেন যে জি নানা ভাই, আপনি বলেন যে আমি আপনার জন্য কি করতে পারি। তখনই বলেন, না আমার জন্য না, আমাদের জন্য তোমাকে করতে হবে। তা হচ্ছে আমাদের একটা স্থায়ী থাকার জায়গা দরকার। তোমার কাছে আমরা কিছুটা জায়গা চাই। এদিকে এনামুল সাহেবের কিন্তু পারিবারিকভাবে উনি যতটুকু জায়গা পেয়েছিলেন ওনার ভাগে, তাও সেটা বেশ ভালোই ছিল। উনি বলেন যে ঠিক আছে নানা ভাই, আপনি বলেন আপনার কোন জায়গাটা চান। এরপরে একটা জায়গার কথা বলে, ওই জায়গা হলে ভালো হয়। তো ওখানে 4 কাঠার মতো জায়গা ছিল। তখন এনামুল সাহেব বলেন, ঠিক আছে, ওই জায়গাটা এখন থেকে আপনাদের, আপনারা ওখানে থাকবেন, ওখানে আমরা কোনো স্থাপনা করব না, ওটা ওভাবেই থাকবে। তখন ওই জিন্নারা বলেন যে ঠিক আছে, এটা তো খুশির খবর, তবে মনে রেখো ওখানকার কোনো গাছপালাও কিন্তু কাটা যাবে না, কারণ আমাদের বংশবৃদ্ধি হবে, ওরা এখানে থাকবে, গাছপালা কাটলে অসুবিধা হবে। তখন উনি বলেন ঠিক আছে, আমরা ওখানে গাছপালাও কাটবো না, আর যদি কোনো কিছু করতেই হয় আপনার সাথে পরামর্শ করে বা আপনাদের সাথে আলোচনা করেই যেটা ভালো হয় সেটাই করব। এরপর ওই জায়গাটাতে ওনারা আর কখনোই কোনো কাজ করেননি, না চাষবাস করেছেন, না কোনো স্থাপনা করেছেন। যদি কোনো কিছু করতেই হয়, বিশেষ করে কোনো গাছপালা কাটার বা ওরকম প্রয়োজন হয়নি, সব জঙ্গল যদি পরিষ্কার করার দরকার হয় সেটা নাকি ওনাদের সাথে পরামর্শ করেই করেছেন। তো ওখানে এখন পর্যন্ত অনেক জিনের নাকি বসবাস রয়েছে, ওরা কখনোই কোনো ক্ষতি করেনি। এই এনামুল সাহেব উনি চাকরি থেকে অবসরে গিয়েছেন 2014 সালে। 2019 সালের দিকে ওনার সাথে একটা দুর্ঘটনা ঘটে, যার কারণে যে ওনার পায়ের যে সমস্যাটা হয়েছে সেটা বলেন। সেটা হচ্ছে, এটা একটা ভয়ের ঘটনা। উনি যখন বাড়ির দিকে যাচ্ছিলেন, এই যে যাত্রাপুর নামক যে এই জায়গাটা, যাত্রাপুর বাজার থেকে বাসায় ঢোকার আগে হুট করে উনি দেখেন যে রাস্তার পাশে 2টো তাল গাছ রয়েছে, এই 2টো তাল গাছের মাথায় দাউ দাউ করে আগুন জ্বলছে। উনি ভেবেছেন হয়তোবা ইলেকট্রিসিটির তার লেগে আগুন ধরে গেছে, কিন্তু পরে লক্ষ্য করেন যে তার যেই সাইডে, তার উল্টো পাশে ওই তাল গাছ। ওখানে তো কোনো কারেন্টের তারই নাই, তাহলে আগুনটা কেন জ্বলছে? হঠাৎ করে দেখলেন যে আগুন জ্বলছে তো জ্বলছে, ওখান থেকে কালো ধোঁয়ার মতো কিছু একটা নেমে আসে, একটা না বেশ অনেকগুলো নেমে এসে কোনো কথা ছাড়াই এই এনামুল সাহেবের কাছে এসে ধপ করে তাকে ধরে তাল গাছের উপরে নিয়ে যাচ্ছে। ওনার খালি এতটুকু মনে আছে, তাকে ধরে তাল গাছের উপরে নিয়ে গেছে। এরপরে কি হয়েছে ওনার কিছু মনে নাই। ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি দেখেন উনি হসপিটালে ভর্তি। উনি জানতে পারেন যে পরিবারের সদস্য তাল গাছের নিচ থেকে ওনাকে উদ্ধার করেছেন। ওনার শরীর বিভিন্ন জায়গায় ভেঙে গিয়েছিল। সত্যি উনি দেখলেন ওনার শরীর উনি নাড়াতে পারছেন না, হাত পা নাড়াতে পারছেন না, শরীরের বিভিন্ন জায়গায় ভেঙেছে। বিশেষ করে কোমরে মারাত্মক আঘাত লেগেছিল, ওনার কোমর ভেঙে গিয়েছিল। তো এই যে 2019 সাল থেকে উনি কিন্তু এখনো ট্রিটমেন্টের উপরেই আছেন, তবে আলহামদুলিল্লাহ হাঁটাচলা করতে পারছেন। মূলত এই সমস্যাটা করেছে কারা? এই সমস্যাটা করেছে ওই যে দুষ্টু শ্রেণীর জিনেরা ছিল, যাদের একজনকে মেরে ফেলেছিল একজন হুজুর এই এনামুল সাহেবের স্ত্রীর রুকিয়া করতে গিয়ে। মূলত এরা ক্ষতি করার চেষ্টা করছে। আর কেনই বা এতদিন পরে ক্ষতি করতে সক্ষম হলো, এর পেছনে কারণ হলো
ওই যে যাত্রাপুর বাজার থেকে উনি যে আসছিলেন, উনি একজন মৃত ব্যক্তিকে দেখতে গিয়েছিলেন। এই যে নানা জিন, যিনি মানে জিন নানা, ওনার কিন্তু একটা নির্দেশনা ছিল, যদি কখনো কোনো আতুর বাড়িতে এরা কেউ যায় বা মৃত বাড়িতে যায়, অবশ্যই গোসল করে যেন বাড়িতে ঢোকে, আর পারতপক্ষে যেন না যায়। এখন উনি তো তখনও বাড়িতে ঢোকেন নাই, গোসল করা তো পরের বিষয়। মূলত সময়টা এমন ছিল, ওই সময়ে জিনেদের একটা বড় ধরনের শক্তি প্রয়োগ করার সময় ছিল। একটা তিথির সাথে বা সময়ের একটা ব্যাপার তো এই বিষয়গুলো রয়েছে। মূলত জিনেরা একটা বন্ধনই কাটিয়ে ফেলেছিলেন, যেটা এই এনামুল সাহেবের উপরে ছিল। এরপর তাকে আক্রমণ করেছে। এগুলো কিন্তু জেনেছেন পরে ওই জিন্নানার কাছ থেকে। এই জিন্নানা সহ তার বংশের বেশ কয়েকজন নাকি টানা বেশ কিছুদিন এনামুল সাহেবকে তারা চিকিৎসা করেছেন। এরপর উনি অনেকটাই সুস্থ হয়েছেন, তবে পায়ে কিছুটা সমস্যা এখনো রয়ে গেছে, যার কারণে একটু টেনে টেনে হাঁটেন। তবে উনি জানিয়েছেন যে এইটা তেমন কোনো সমস্যা নাই, এর থেকেও জটিল সমস্যা নিয়েই উনি ছিলেন এই 2019 সাল থেকে। শরীরের বিভিন্ন জায়গায় ওনার মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছিল। মূলত সবাই অনুমান করে ওনাকে আসলে তাল গাছের মাথা থেকেই ফেলে দিয়েছিল, যদিও বা উনি সে টের পান নাই ওভাবে। তো আল্লাহর রহমতে এখন উনি অনেকটাই ভালো, এটাই উনি জানিয়েছেন। আর ওই যে জিন নানা পরিবার সহ এখনো ওই জায়গাতেই বসবাস করছেন তারা। এমনিতে কোনো ধরনের কোনো সমস্যা হয় না, কেউ ভয়ও পায় না, তাদেরকে কেউ ভয় দেখায়ও না, আশেপাশের লোকজনও খুব একটা কিছু টেরও পায় না। তো এইভাবেই চলছে আলহামদুলিল্লাহ। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রোমান ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। আর এই যে এনামুল সাহেব, যিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য, ওনার স্মার্টফোনেও কিন্তু আফনান দ্য হরর ওয়ার্ল্ড এই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন রোমান ভাই। ওনার এই ঘটনাটা আশা করি উনি নিজেও শুনতে পাবেন ইনশাল্লাহ। তাই ধন্যবাদ জানাচ্ছি এনামুল সাহেবকে। ওনার আসল নাম যদিও বা ভিন্ন, তবে এই ঘটনাটা শুনলে উনি টের পাবেন যে এটা ওনারই ঘটনা, যেহেতু আমরা ঠিকানার কথা বলেছি। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের আজকের হরর নাইটের 122তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের হরর নাইটের 122তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, আমরা যারা জেনারেল লাইনে লেখাপড়া করে অভ্যস্ত, আমরা জানি যে প্লে নার্সারি থেকে শুরু করে নিয়ে মাস্টার্স পর্যন্ত লেখাপড়া রয়েছে। এটা হচ্ছে আমাদের এই জেনারেল সাইডে। এছাড়া মাদ্রাসা, বিশেষ করে কওমি অঙ্গনের যে লেখাপড়াটা, এটা কিন্তু অন্যরকম বলতে এখানে শুরুটা নুরানি, নাজেরা, হেফস, এরপরে যদি কেউ দাওরায়ে হাদিস পর্যন্ত লেখাপড়া করতে চান, সেক্ষেত্রে মূল কিছু কিতাব রয়েছে, এটা শেষ করতেই কমপক্ষে 10 বছর সময় লাগে। দাওরায়ে হাদিস কমপ্লিট করার পর কিন্তু বলা চলে যে মাস্টার্স সমমান লেখাপড়া উনি করেছেন। ঠিক আমরা যেমন মাস্টার্স পাশ করার পরও উচ্চতর ডিগ্রি নেই, কেউ এমফিল করে, পিএইচডি করে, আর উচ্চতর বিভিন্ন লেখাপড়া কিন্তু রয়েছে, বিভিন্ন কোর্স রয়েছে, ঠিক তেমনি এখানেও এরকম রয়েছে। এই যেই টানা 10 বছরের একটা মূল কিতাবের লেখাপড়া, এখানে কিন্তু একদম শেষ দিকে এসে কয়েকটি কিতাব রয়েছে, জালালাইন কিতাব, মিশকাত, এরপরে দাওরা। তো যখন এই ইসমাইল আজহার ভাই উনি জালালাইন কিতাবে লেখাপড়া করছিলেন, তখন 15 কি 16 সাল, তখন ওনার যিনি উস্তাদ মুফতি মামুনুর রশিদ কাশেমি দামাত বারকাতুহুম, উনি একটি ঘটনা শেয়ার করেছিলেন। ওই সময় জালালাইন কিতাব পড়ানোর সময় আল ফাউজুল কাবির, এটা নিয়ে আলোচনা হচ্ছিল। আল ফাউজুল কাবির কিতাবের যিনি লেখক, উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমে দ্বীন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রহমতুল্লাহ আলাইহির প্রসঙ্গটা চলে আসে। ওনার সাথে ঘটে যাওয়া একটি জিনের ভয়ঙ্কর ঘটনা নিয়ে যখন আলোচনা শুরু হচ্ছিল, তখন উপস্থিত ছাত্ররাও কিন্তু তাদের জানা কিছু কিছু ঘটনা এই যে মুফতি মামুনুর রশিদ কাশেমি দামাত বারকাতুহুমের সামনে উপস্থাপন করছিলেন। তখন হুজুর একটু থেমে বললেন, আচ্ছা তোমরা থামো, আমি আমার ওস্তাদের কাছ থেকে শোনা একটি ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। তখন তো সবাই নড়েচড়ে বসেন। তখন উনি ওনার সেই ঘটনাটি শোনাতে থাকেন। ওনার যিনি ওস্তাদ, উনি বাংলাদেশে অনেক দূর লেখাপড়া করার পর আবার চলে যান দেওবন্দ মাদ্রাসায় হাদিসের উপরে উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য।
তো ওখানে লেখাপড়া শেষ করে একটি মাদ্রাসাতেও বেশ অনেকদিনই শিক্ষকতা করেছিলেন। ওই সময় কিন্তু, শুধু ওই সময় না, এখনো তাবলিগ জামাতের যে মূল কেন্দ্র দিল্লির নিজামুদ্দিন মার্কাজ, ওখান থেকে কিন্তু সারা পৃথিবীতে তাবলিগ জামাতের মেহনতগুলো হয়ে থাকে আর কি, মানে ওখান থেকে ছড়িয়ে পড়েন সবাই। এটা কিন্তু 1857 সালের পর মির্জা ইলাহি বক্স এই দিল্লির নিজামুদ্দিন মার্কাজ প্রতিষ্ঠা করেছিলেন। ওনার ওস্তাদ ওখানে গিয়েছিলেন। তো ওখানে যাবার পর সেখানে একটা গ্রুপ করে দেওয়া হয়। সেখানকার আমির সাহেব, ওখানে যিনি ছিলেন আর কি এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত, তারা বলেন যে আপনারা পশ্চিমবঙ্গে চলে যান। তো পশ্চিমবঙ্গে এসে আসতে হবে হচ্ছে মুর্শিদাবাদে। ওখানে আসার পর ওখানকার যে মার্কাজ মসজিদ রয়েছে সেখানে এসে রিপোর্ট করতে হবে। এরপর ওই মার্কাজ মসজিদে আলোচনা করে ওনাদেরকে কোনো একটা জায়গায় পাঠানো হবে। ওনারা যখন দিল্লি থেকে পশ্চিমবঙ্গের এই মুর্শিদাবাদে আসেন, দীর্ঘ অনেকটা পথ রেলগাড়িতে করে এসেছেন। এরপর ওখানে আসার পর সেখানে আলোচনা করে ওনাদেরকে এই মুর্শিদাবাদের একটি প্রত্যন্ত জায়গায় পাঠানোর সিদ্ধান্ত হয়। তো ওখান থেকে রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পরও দেখা গেল যে আবারও কিছুটা পথ রেলগাড়িতে যেতে হয়েছে, আবার গরুর গাড়িতে যেতে হয়েছে, পায়ে হেঁটে যেতে হয়েছে। এভাবে যেতে 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 একটা সময় এসে রাত হয়ে যায়। একটা বাজারের কাছে চলে আসেন। ওখানে কিন্তু ওনারা যারা আসছিলেন প্রায় 24 থেকে 26 জনের একটি দল, একজন আমির সাহেব ছিলেন। তো ওনারা যখন ওখানে আসেন, রাত হয়ে গেছে, বেশ অনেক রাতেই, ওখানে একটা বাজার রয়েছে। উপস্থিত লোকজনের সাথে যখন ওনারা কথা বলেন, ওনারা বললেন যে আপনারা যে মসজিদের কথা বলতেছেন সেটা তো এখান থেকে প্রায় 8 কিলোমিটার দূরে, এত রাত্রে তো যেতে পারবেন না, আর পথ ঘাটে কিন্তু বিপদও রয়েছে। মূলত ওই সময় বাজারে যারা ছিলেন ওনারা দোকান বন্ধ করে চলে যাচ্ছিলেন, এমন একটা অবস্থায় ওনারা ছিলেন। তো ওনারা চলেও যান। এখন কি করবেন? ওই বাজারে দেখা গেল এক পাশেই বিশাল বড় একটা বট গাছ রয়েছে। এই বট গাছের চতুর্দিকে আবার উঁচু করে গোল করে বাঁধানো রয়েছে, মানে মানুষজন অনায়াসে সেখানে বসতে পারে। বিভিন্ন বট গাছের গোড়াগুলোতে কিন্তু এরকম করে রাখা হয়। বিশেষ করে যে গাছগুলোতে অনেকে মানত করেন বা এরকম কোনো কিছু করেন, সেখানে কিন্তু এরকম স্থাপনা আমরা দেখতে পাই। এখন আমি সব চিন্তা করলেন কি আর করা, এই 8 কিলোমিটার রাস্তা এইভাবে তো আমরা যেতে পারবো না সকাল হবার আগে, এর থেকে এখানেই ঘুমিয়ে পড়ি। ওরা তখন ওই বট গাছের নিচেই বিছানা পেতেছেন, আল্লাহর নাম নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। মোটামুটি সবাই শুয়েও পড়েছেন। হঠাৎ করে ওই বট গাছের উপর থেকে কয়েকটা সাপ এসে পড়ে, একজনের গায়ে পড়ে, একজনের বিছানায় পড়ে, আর একজনের পায়ের কাছে পড়ে। ওনারা তো ধর্মর করে উঠে বসেন, আর এই সাপ এলো থেকে। যদিও বা ওই সাপকে ওনারা আঘাত করেননি, সাপগুলো এমনিতেই চলে যায়, তবে বেশ ভয় পেয়ে যান। উপর থেকে সাপ পড়েছে গায়ের উপরে, আবার বিছানার উপরে, যে কোনো মানুষ তো ভয় পাবেই। আমির সাহেব তখন বুঝলেন যে এই জায়গাটা নিরাপদ না। তখন এই কাফেলার মধ্যে 3 জন ব্যক্তিকে একটা দায়িত্ব দিলেন যে তোমরা একটু আশেপাশে যাও, দেখো কোনো ঘর বাড়ি পাও কিনা। তাদেরকে গিয়ে বলো যে আমরা তো আসছি, কিন্তু আমরা তো এতগুলো লোক, কারো ঘরের মধ্যে তো এতগুলো লোক আসলে থাকতে পায় না, তাদের উঠোনেও যদি থাকি তাও তো ভালো, তোমরা একটু যাও। 3 জন লোক বেরিয়ে গেলেন। এখানে বলে রাখা ভালো, এই এতগুলো লোকের মধ্যে একজন ব্যক্তি মাত্র ঘড়ি রেখেছিলেন কাছে, আর কারো কাছে ঘড়ি ছিল না। সাল কিন্তু তখন 1977-78 সাল। তখনকার সময় কিন্তু দূরে দূরে, অনেক দূরে দূরে মসজিদ ছিল। যেহেতু পশ্চিমবঙ্গে মুসলিমের সংখ্যা আছে কিন্তু হিন্দুর সংখ্যাই তো বেশি, মসজিদ যে দূরে দূরে থাকবে এটাই স্বাভাবিক। এখন মানুষজনের ঘর বাড়ি কোথায় পাওয়া যায়? আবার একজনের কাছে কিন্তু টর্চ লাইট ছিল, ওই সময় যে ড্রাই সেল ব্যাটারি যেগুলো ছিল আর কি, এগুলোর একটা টর্চ লাইট ছিল। তো 3 জন ব্যক্তি ওনারা বেরিয়েছেন খোঁজার জন্য। তো ওনারা তো আসলে এই এলাকায় একদমই নতুন, কোথায় যাবেন, কি করবেন কিছুই চেনেন না। চিন্তা করছিলেন যে মূল যে পায়ে হাঁটা পথ, এটা ধরে হাঁটি, দূরে যদি কোনো ঘরবাড়ি আমরা দেখতে পাই তাহলে সেখানে যাব।
তো ওনারা হাঁটা শুরু করেছেন। অল্প কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ করে দেখলেন রাস্তার উপরে 3 জন লোক চলে এসেছে। তাদের চেহারাটা এতটা উজ্জ্বল ছিল, মনে হচ্ছে ওনাদের চেহারা দিয়ে নূর বের হচ্ছে, অর্থাৎ আলো বের হচ্ছে। ওরা খুব সুন্দর করে সালাম দিলেন। সালাম দেওয়ার পর ওনারা বললেন যে আপনারা এসে পড়েছেন, আপনাদের বাকি সাথীরা কোথায়? আমরা তো আপনাদের জন্যই অপেক্ষায় আছি। যান যান, আপনাদের বাকি সাথীদেরকে ডেকে নিয়ে আসুন, আমরা এখানে আছি, আপনাদের থাকার এবং খাওয়ার ব্যবস্থা আমরা করেছি। এদিকে এই 3 জন তো অবাক, আরে এরা কোত্থেকে এলো? আমরা যে এখানে আসবো এটা তো অন্য কারো জানার কথা না। কেননা মার্কাজ মসজিদে বসে কোনো একটা দলকে কোথায় পাঠানো হবে এটা কিন্তু খোদ আমির সাহেবও জানেন না। ওখানে বসে পরামর্শ বা মাশওয়ারা করে তখন কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা ঠিক কোথায় যাবেন। যার কারণে এখানে আসার কথা তো জানার কথা না। আর যখন ওই মুর্শিদাবাদের ওই মার্কাজ মসজিদ থেকে রওনা দিয়েছেন তখন কিন্তু জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বেরিয়েছেন। এই সময়ের মধ্যে এত আগে কেউ এখানে খবর নিয়ে আসবে তাও তো হয় না, কারণ তখন তো এরকম মোবাইল ফোনের যুগ ছিল না, আর এই এলাকায় কিন্তু টেলিফোনের লাইনও ওরকম নাই যে কেউ বলে দিবে, আর এরকম বলে দেওয়ার তো কারো কথাও ছিল না। ওরা একটা চিন্তা করছেন, একে অন্যের দিকে মানে চাওয়াচাওয়ি করছেন। ওই 3 জন বলে আপনারা চিন্তা করবেন না, আপনারা দ্রুত যান, আপনাদের বাকি সাথীদেরকে নিয়ে আসেন, আমরা এখানেই আছি। ওনারা খুশি হলেন, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন। এরপর চলে আসলেন, আমির সাহেব বললেন এই ঘটনা, আসেন। তো ওনারাও খুশি হয়ে গেলেন, ওনারা সবাই চলে আসলেন। এসে দেখলেন যে ওই 3 জন ব্যক্তি দাঁড়িয়ে আছেন ওখানে। এরপর ওনাদের সাথে কিছুটা পথ হাঁটার পরই হঠাৎ করে দেখতে পেলেন রাস্তার পাশে অনেক বড় একটা রাজপ্রাসাদের মতো। অনেক বড় না, মোটামুটি বড়ই বলতে হবে, বিশেষ করে জমিদার বাড়ি যেরকম হয় আর কি, বড় সড়ো জমিদার বাড়ি ওই রকম। এইটাই দেখা যাচ্ছে যে অনেক আলোকসজ্জা রয়েছে, কারণ তখন কিন্তু ইলেকট্রিসিটি তো চলে এসেছে বিভিন্ন জায়গাতেই। এরপর দেখা গেল যে সেখানে বিভিন্ন জায়গায় আলো জ্বলছে, ভেতরে খুব সুন্দর সাজসজ্জা, থরে থরে খাবার সাজানো আছে, দারুণ দারুণ সমস্ত খাবার। তো ওনারা ভেতরে প্রবেশ করলেন। দেখা গেল যে ওখানে একজন বয়স্ক ব্যক্তি আছেন, ওখানে শুধু পুরুষ সদস্যদেরকে দেখা যাচ্ছিল। একজনকে দেখেই বোঝা গেল যে উনি এই জায়গার আমির সাহেব। তার সাথে এই তাবলিগ জামাতের দলের আমির সাহেব কথোপকথন করলেন। এরপর ওনারা একটা সাইডে চলে গেলেন, মূলত ওনারা একটু আলাদা কথা বলতে চলে গিয়েছেন। এদিকে ওনারা খাওয়া দাওয়া করছেন। পরবর্তীতে তাবলিগ জামাতের আমির সাহেব আবার এলেন। ওনার মুখটা একটু ভার ছিল, মনে হচ্ছে উনি চিন্তিত। উনি সাথীদেরকে বলছেন যে আপনারা এখানে তো থাকবেন, আমিও থাকবো, তবে সুবহে সাদিকের সাথে সাথে আমাদেরকে কিন্তু এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে, এছাড়া আর কোনো সমস্যা নাই। তখন ওনারা একটু অবাকই হলেন, একদম সকাল সকালই এত সকালে বের হয়ে যেতে হবে, এত আদর করে দাওয়াত দিয়ে নিয়ে আসলো, আবার এরকম কথা। তখন আমির সাহেব বললেন যে হ্যাঁ এরকমই আমাকে বলা হয়েছে, এতে করে ওনাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। যাই হোক, এই বিষয়টা নিয়ে আর খুব বেশি আমরা কথা না বাড়াই। আমরা সবাই খাওয়া দাওয়া করেছি, আমি এখন খাওয়া দাওয়া করব, এরপরে আমরা ঘুমিয়ে পড়ি। তবে আমাদের মধ্যে 3 জন পাহারা দেবেন, যার কাছে ঘড়ি আছে উনি সময় দেখে পাহারা দিবেন। এর ভিতরে হলো কি যে ওই যেই 3 জন ব্যক্তি ডেকে নিয়ে আসছিলেন আর কি, মানে যেই 3 জন ব্যক্তি রাস্তায় খুব সুন্দর নুরানি চেহারা নিয়ে দাঁড়িয়েছিলেন, এদের মধ্যে একজন ব্যক্তি উনি বিস্তারিতভাবে বলে দিলেন যে আসলে কয়টার সময় সুবহে সাদিক হতে পারে, এরকম একটা সময় বলে দিয়েছিলেন। আর ওই 3 জনের মধ্যে একজনই বারবার এসে কথাবার্তা বলছিলেন আর কি। সবাই তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করে আল্লাহ শুকরিয়া আদায় করে ওখানে যে বিশ্রামের জায়গা ছিল সেখানে শুয়ে পড়লেন। আর এদিকে এই যে 3 জন, এই 3 জন কিভাবে পাহারা দিচ্ছিলেন যে একজন জেগে থাকবেন, 2 জন ঘুমাবেন, নির্দিষ্ট সময় পর ওইজন আবার পরবর্তী জনকে ডেকে দিবেন, উনি ঘুমাবেন। উনি আবার ঘড়ির টাইম দেখে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ডিউটি দিবেন। সর্বশেষ যিনি ডিউটি দিবেন উনি সবাইকে ডেকে দিবেন, এরপর সবাই উঠে বাইরে চলে আসবেন। তো এরকমই কথা, ঠিকঠাক মতো তেমনই হলো, কোনো ধরনের কোনো অসুবিধা কিন্তু হলো না। ওনারা যখন ওই সময় অনুযায়ী বাইরে বের হয়ে আসছেন, আবার চলে গেলেন ওই যে ওই বট গাছের ওখানে, কারণ ওই বাজার থেকেই লোকজনের কাছে শুনে ওই মসজিদের দিকে যাবেন। এদিকে সকাল হয়ে গেছে তখন, এর মধ্যে ওনারা ফজরের সালাত আদায় করে নিয়েছেন। সকাল যখন হয়েছে
গ্রামের হাট বাজার তো সকাল সকালই মানুষজন চলে আসে। তো আসার পর ওই যে রাতের বেলা যাদের সাথে কথা হয়েছিল ওনারাও আসছেন, এসে বলেন যে আপনারা কোথায় ছিলেন? তখন ওরা বলেন যে আমরা তো ওই পাশে একটা বাড়িতে ছিলাম। তখন তা তো অবাক হয়ে যান যে ওই পাশে বাড়িতে ছিলেন মানে ওই পাশে কোন বাড়িতে ছিলেন? এদিকে বলেন হ্যাঁ ওখানে তো একটা বাড়ি আছে, আমাদেরকে ডেকে নিয়ে গেল। এই যে কথাবার্তা যেগুলো হচ্ছে এতে কিন্তু ওখানে থাকা লোকজনের মনে সন্দেহ হয়। তখন তারা বলেন যে আপনারা সত্যি করে বলেন তো আপনারা কারা, কি জন্য আসছেন, কি আপনাদের উদ্দেশ্য, নাহলে কিন্তু পুলিশ ডাকবো, আপনাদের কথাবার্তা তো সুবিধাজনক মনে হচ্ছে না, আমরা তো এই কথায় কোনো মিল খুঁজে পাচ্ছি না। এদিকে ওনারা পড়ছেন বিপদে, আর ওইদিকে এই যে রাতের বেলা যা যা হয়েছে সবকিছু কিন্তু বলতে নিষেধ করা হয়েছিল যে আপনারা পারতপক্ষে কাউকে বলবেন না। এদিকে এই যে পুলিশি ঝামেলায় পড়তে হবে, অপরিচিত জায়গায়, কেউই এখানকার স্থানীয় নন, কি একটা বিপদ, কি আর করা। ওরা বললেন যে আমরা তো ওই যে ওই পাশে একটা রাজপ্রাসাদের মতো জায়গা ওখানে ছিলাম। বলে যে ওখানে তো কোনো রাজপ্রাসাদ নাই। হ্যাঁ আছে, একটা ভাঙাচোরা ঘর বাড়ি আছে আর কি, চলেন তো ওখানে যাই। কিছু লোকজন মিলে ওখানে ওনাদেরকে সাথে নিয়ে গেলেন। এদিকে এই তাবলিগ জামাতের ভাইরাও এখানে গিয়ে তো অবাক হয়ে গেলেন, গিয়ে দেখলেন হ্যাঁ রাতের বেলা যেই প্রাসাদটা দেখেছেন সেই প্রাসাদটা আছে, তবে এটা তো একদম পরিত্যক্ত একটা জমিদার বাড়ির মতো বা রাজপ্রাসাদের মতো। শুধু তাই না, জায়গায় জায়গায় ছাদও ভেঙে পড়ে গেছে, অথচ এই বিল্ডিংয়েই ওনারা রাতের বেলা ছিলেন। এটা কিভাবে সম্ভব? রাতের বেলা অনেক আলোকোজ্জ্বল অবস্থা দেখেছিলেন, এটা আসলে কিভাবে সম্ভব হলো এটা তো বুঝতে পারছিলেন না। যাই হোক, ওখানকার লোকজনও বুঝতে পেরেছিলেন যে এখানে প্যারানরমাল কোনো বিষয় রয়েছে। ওখান থেকে তো ওনারা ওই মসজিদে চলে গিয়েছেন। এরপর 40 দিন মানে এক চিল্লা শেষ করে 3 দিন করে 39 দিন মূলত সময় দিতে হয়, আর মাঝখানে তো একদিন চলেই যায়। এই 40 দিন শেষ করে যখন আবার এই মুর্শিদাবাদের যে মেইন মার্কাজ ওখানে চলে আসছেন, তো ওখানকার আমির সাহেবের সাথে এই বিষয়টা শেয়ার করেন। তখন আমির সাহেব একটা অদ্ভুত বিষয় এই লোকদের সাথে শেয়ার করেন। বিশেষ করে ওখানে তো এই যে আমাদের মামুনুর রশিদ হুজুরের যিনি শিক্ষক, ওখানেও উনি উপস্থিত ছিলেন আর কি। তখন ওই আমির সাহেব বলেন যে যখন এখানে আলোচনা হচ্ছিল যে আপনাদেরকে কোথায় পাঠানো হবে, তখন সিদ্ধান্ত হলো ওই জায়গায় পাঠানো হবে, তখন ওই জায়গার দুটো জিন এখানে উপস্থিত ছিল। এখন এখান থেকে রওনা দিয়ে ওখানে যেতে যেতে তো আপনাদের অনেক দেরি হয়ে যাবে, একটা সমস্যা হয়ে যাবে, তখন কি হবে? এই জন্য এই যে জিনেরা, এই দুই জিনের মধ্যে কিন্তু ওইখানকার আমির সাহেব উপস্থিত ছিল। তখন এই আমির সাহেব ওখানে গিয়ে সব আয়োজন করেন যে আপনারা ওখানে আসবেন যাতে করে কোনো অসুবিধা না হয়। এখন ওখানে তো আপনাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, আপ্যায়ন করা হয়েছে। যেহেতু তারা জিন ছিল, হঠাৎ করে যদি আপনাদেরকে এই বিষয়টা তারা বলে দিত তখন তো আপনারা ভয় পেয়ে যেতে পারতেন। এই জন্য তারা বলেন নাই, বিষয়টা গোপন রাখতে বলেছেন। তারাও আসলে ওইভাবে এমন কোনো আচরণ করেন নাই যাতে করে আপনারা বুঝতে পারেন। যদিও বা আপনাদের অসুবিধা হয়েছে বলে সেই জিনেদের যিনি আমির উনি আপনাদের কাছে ক্ষমা চেয়েছেন, আর আপনাদের রাতের বেলা নিরাপদে যেন থাকতে পারেন, কোনো অসুবিধা না হয়, এই জন্যই মূলত এই আয়োজনটা করা হয়েছিল। আর এখান থেকে ওনারা মূলত দ্রুত চলে যান। এরপর আপনাদের আয়োজন ওনারা করতে থাকেন। আপনাদের দেরি হচ্ছিল দেখে 3 জন এগিয়ে আসছিলেন, এরপর আপনাদেরকে ওখানে নিয়ে যায়। এটাই ছিল ঘটনা। এরপর তো সবাই বুঝতে পারলেন যে সবার সাথে এই 24 থেকে 26 জনের সাথেই মূলত এই ঘটনাটি ঘটেছিল। তার নিজেরাও খুব অবাক হলেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ যে আমাদের এরকম একটা সুবিধা রাতের বেলা হয়েছিল, আল্লাহর ইচ্ছায় জিনেরা এই সুযোগটা করে দিয়েছিলেন। তো জিনেদের মধ্যেও অনেক ভালো ভালো জিন রয়েছে যারা তাবলিগ জামাতের মেহনতের সাথে যুক্ত রয়েছেন। আলহামদুলিল্লাহ তারাও দিন প্রচারের জন্য নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইসমাইল আজহার ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। আরো ধন্যবাদ জানাচ্ছি মুফতি মামুনুর রশিদ কাশিমি দামাত বারকাতুহুম হুজুরকে। আমি জানি না আপনি এই ঘটনাটা শুনবেন কিনা, যদি শুনে থাকেন বা ওনার কোনো ছাত্র যদি শুনে থাকেন, আপনাদের ওয়ার্ল্ডের পক্ষ থেকে মুফতি মামুনুর রশিদ কাশিমি দামাত বারকাতুহুম হুজুরকে আমাদের সালাম এবং শুভেচ্ছা জানাবেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, রোমান ভাই, ইসমাইল আজহার ভাই, আশা করি আপনাদের কাছ থেকে আরো অনেক অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকবো। যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।
প্রিয় লিসেনার্স, আপনাদের জানাবো আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorwalbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORWORLDBD afnanthehorwalbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করতে পারবেন। প্রিয় লিসেনার্স, আজকের ঘটনাগুলো কেমন লেগেছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছেই, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এই ভিডিও লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। ভিডিও লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে করে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আপনাদের হরওয়াল পৌঁছাতে পারে। প্রিয় লিসেনার্স, আগামীকাল ফেয়ার উইথ টুয়েসডে এপিসোড কিন্তু আসতে যাচ্ছে আমাদের আফনান্স বি ইউটিউব চ্যানেলে। যারা এখনো আমাদের ওই চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের জন্য বলছি যে আফনান্স বি ইউটিউব চ্যানেল লিঙ্কটাও কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে একদম উপরের দিকে দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করলেই আপনারা আমাদের ওই চ্যানেলে ঢুকে যেতে পারবেন। সেখানে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। তো আজকের এপিসোড থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।